প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি জিটিভির সপ্তাহব্যাপী আয়োজন ইমামি 7 ওয়েলস ইন 1 নন স্টিকি হেয়ার অয়েল প্রেজেন্টস তারা স্টারে। এবং আমাদের আজকের আয়োজনের তারা যিনি হচ্ছেন আমাদের মধ্য আকাশের ঝলমলে তারকা। এবং আমি একটা কথা বলতে চাই, কিছু মানুষ আসলে জন্মগতভাবেই কিন্তু তারকা হয়ে জন্মগ্রহণ করে এবং সে তার প্রত্যেকটা স্টেপে, প্রত্যেকটা কাজে, তার পার্সোনালিটিতে সেটা বারবার প্রমাণ করে। অ্যান্ড আমার আজকের তারা, শি ইজ নান আদার দেন দ্য মোস্ট বিউটিফুল অ্যাক্ট্রেস, মডেল অ্যান্ড সুপারস্টার মৌসুমী আহমেদ। অনেক অনেক শুভেচ্ছা সুপারস্টার, ঈদ মোবারক। ঈদ মোবারক তোমাকেও। I'm not a superstar. I don't consider myself a superstar. Superstar, it's mean so big and so I'm not that much. এটা মেবি তোমার কাছে, বাট আমার চোখে তুমি যেমন, আমি তো সেটাই বলবো, আমার চোখে তো সুপারস্টার তুমি ওই দিন থেকে যখন তুমি অক্ষয় কুমারের সাথে নাচলে, তার জ্যাকেট তুমি পেলে, এত রোমান্টিক লাগছিল ওটা দেখা, মানে লাইক ওই সময় কিন্তু আমি শুধুই একজন অডিয়েন্স, ঠিক আছে, তখনও কিন্তু আমার ক্যারিয়ার শুরু হয়নি। সো বুঝতে পারছো ওই সময়কার ভাইবটা আমার কি ছিল? হ্যাঁ বুঝতে পারছি। অক্ষয় কুমার, ও মাই গড। আমার ওই সময়কার আমার ফিল, আই ওয়াজ উইথ হিম অন দ্য স্টেজ। আমিও, আমার মনে হয়েছিল যে আমি ব্লাইন্ড, আমি কানেও শুনি না, আমি বধির। উনি আমাকে যাই জিজ্ঞেস করছে আমি বলছি নাথিং। এন্ড ওর হাসি দেখে তুমি তাকাইছিলে? আমি তাকাইছিলাম ওনার দিকে, জাস্ট আই ওয়াজ জাস্ট লুকিং এট হিম এন্ড আমি বলছি নাথিং। তখন আবার উনি এটা নিয়ে মজা করেও বলতেছিলেন যে শি প্লেজ নাথিং। ইয়েস, অ্যাকচুয়ালি ইট ওয়াজ আ নাইস মোমেন্ট। এবং আমার মনে হয় যতবারই আমরা এটা নিয়ে ভাববো, ইটস লাইক একটা গুড ভাইব দেয়, একটা গুড ফিল দেয়। এটা আমার লাইফের একটা খুবই স্মরণীয় বা খুবই ওই যে খুবই স্টারি মোমেন্ট। রাইট, এক কথায় বলবো, আমরা বলি না ঈদের আনন্দ, ওই সময়টা আসলে ঈদের আনন্দ ছিল। ছোটবেলায় ঈদে আমরা অনেক টাকা সালামি পেলে যে আনন্দটা ফিল করি, ওটাই ছিল আসলে সেই সময়টা। সো চলো আমরা ঈদে একটু ফিরে যাই। যেহেতু ঈদের সময়টা কাটালে, একটু কেমন কাটলো ঈদ, সেই গল্পটা শুনি। ঈদ এখন তো ঈদ একটু ডিফারেন্ট ভাবে কাটাতে হয়। এত বছর আসলে ঈদ যেভাবে কাটিয়েছি, এখন তো আসলে চাই মানে ওভাবে আসলে কাটানো হচ্ছে না, কারণ এখন ঈদ কাটানোর আরো বেশ কিছু অপশন বেড়েছে আর কি। আগে তো একা ছিলাম, কোনো না কোনোভাবে ঈদ করতাম, হয় ঢাকায় থাকতাম, ফ্রেন্ডদের সাথে ঘুরতাম, তা না হলে সাতক্ষীরা চলে যেতাম, আব্বা আম্মুর সঙ্গে ঈদ করতাম। এখন শ্বশুরবাড়িতে ঈদ করলাম, শ্বশুরবাড়ির সবাইকে নিয়ে, হাজব্যান্ড, শ্বশুর, শাশুড়ি, ননদ। আমার বড় ননদ থাকেন বিদেশে, উনিও বেশিরভাগ সময় আমাদের। বড় ননদ নাকি ননাস? আই ডোন্ট নো। ভাইয়ার বড় বোন? হ্যাঁ, তাহলে ননাস। ওকে। ননাস, ওনার নামও মৌসুমী, বাই দ্য ওয়ে। ওয়াও। সো মানে তোমরা হচ্ছেন বোথ অফ মিতা, যেটাকে বলে। হ্যাঁ, আমরা কাইন্ড অফ মিতা আর কি। তো তার মানে এবারে ঈদটা তোমার জন্য ডিফারেন্ট একটা এক্সপেরিয়েন্স। হ্যাঁ, এটা স্পেশাল কি রান্না করলে? আমি ঈদের সময় রান্না বান্না আমার খুব পছন্দ, কাঠের চুলায় রান্না করা। আমি যখন সাতক্ষীরায় থাকি, সাতক্ষীরাতে ঈদ করলে আমি আসলে দেখা যায় যে সারাক্ষণ চুলার কাছেই থাকি। বাড়িতে গেলে মাটির যে রান্নাঘর আছে আমাদের আলাদা, মাটির চুলা যেখানে সেট আপ করা, ওখানে তো সবসময় রান্না বান্না করা হয় না, মাঝে মাঝে করা হয়। কিন্তু আমি বাড়িতে গেলে দেখা যায় যে আমি হয়তো আব্বুকে আগে থেকে বলে রাখি, নাহলে আম্মুকে আগে থেকে বলে রাখি, বা আমি নিজেই যে চুলা একদম কাদা টাদা দিয়ে সুন্দর করে ঠিক করে মাটি দিয়ে চুলাটাকে নতুন করে ওখানে আগুন জ্বালায়, তারপরে আমি ওখানে রান্না করবো। ওটা না অন্যরকম একটা, ওইটা মাটির চুলায় রান্নাটার স্মেল এবং টেস্টই ডিফারেন্ট হয়, মানে এত বেশি ডিফারেন্ট হয়, মানে আমার মনে হয় যে পুরো ডিফারেন্ট একটা রান্না হয়। আচ্ছা, তোমাদের সাতক্ষীরার লোকাল খাবার কি, যে ফুডটা অ্যাকচুয়ালি তোমরা মানে ঈদে হয় অথবা সব আয়োজনে থাকে? সাতক্ষীরার মিষ্টি খুবই, তোমার মিষ্টি আর রসগোল্লা। সাতক্ষীরার মিষ্টি মানে এনি কাইন্ড অফ মিষ্টি খুবই 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 মানে এটা ফেমাস। সাতক্ষীরা ঘোষ ডেয়ারি সব জায়গায়, মানে এখন ঢাকা শহরেও ফেমাস। ধরো ওইদিকে গেলে দেখা যায় যে সবাই, এবং মানে ওই মিষ্টিটা হচ্ছে সব কাইন্ড অফ, ধরো রসমালাই থাকে, চমচম থাকে, তারপরে তোমার ওই যে কালো মিষ্টি, সাদা মিষ্টি, অনেক রকমের মিষ্টি, সন্দেশটা স্পেশাল খুবই। আচ্ছা, যেহেতু তোমার ছোটবেলার ঈদগুলো সব সাতক্ষীরাতেই কেটেছে এবং তোমরা যৌথ ফ্যামিলিতে ছিলে, এর আগে যখন আড্ডা হয়েছে তখন বলেছো, ঈদ উদযাপনটা কেমন ছিল ফ্যামিলির সবাই মিলে? মানে ভাষা দিয়ে আসলে ওইটা ডিসক্রাইব করা, ইট উড বি ডিফিকাল্ট ফর মি, বাট
ওই ওই ফিলিংটা না ডিসক্রাইবেবল না। কারণ ধরো আমি সাতক্ষীরা থেকে যখন ঢাকায় চলে এলাম, বা আমরা যখন তালাতে চলে এলাম, রেগুলার আমার অন্য ক্লাস শুরু হলো, বা কলেজ ইউনিভার্সিটিতে যখন ভর্তি হলাম, তখন পর্যন্ত ঠিক ছিল। কারণ ঈদের সময় যতই খুলনায় থাকি না কেন, হস্টেলে থাকতাম পড়াশোনার জন্য, কিন্তু মানে 2 দিন পর পর যখনই ভালো না লাগতো তখন তো বাড়িতেই চলে যেতাম, কাছেই ছিল। আসলে ডিফারেন্ট। বাট যদি আরেকটু অ্যাড করি এটার সাথে, যে এখন তো এত বড় পরিসরে কাজ করছে এবং এটা দীর্ঘদিনের যাত্রা তোমার মিডিয়াতে, 14 years। হ্যাঁ, মানে এই পার্থক্যটা আসলে কেমন লাগে? তুমি মৌসুমী হামিদ হয়ে যাওয়ার পরে কি ঈদগুলো পরিবর্তন হয়ে গেছে? অনেক পরিবর্তন হয়ে গেছে, অনেক পরিবর্তন, মানে অনেক পরিবর্তন, মানে সো মাচ রেসপন্সিবিলিটিস। আমি বলবো ধরো বয়সের আগেই বয়স বেড়ে যাওয়ার একটা ব্যাপার, বেশি ম্যাচিওর হওয়া, বা দায়িত্ব নিজে কাঁধে নিজে নিয়ে নাও, এগুলোর মধ্যে এক ধরনের মজা আছে, এক ধরনের ফিল আছে। ধরো আমি দেখেছি যে বয়সে আমি সকাল থেকে রাত পর্যন্ত চোখ বন্ধ করে অন্ধের মতো পরিশ্রম করছি, টাকা কালেক্ট করছি, আব্বু আম্মুকে হেল্প করছি, ঈদে বাবা মার জন্য শপিং করছি, ফ্যামিলির জন্য শপিং করছি, ছোট ভাইয়ের জন্য শপিং করছি, সেখানে আমারই বয়সী আর একটা মেয়ে হয়তো বাসার সবার কাছ থেকে ধরো সালামি পাচ্ছে, কিন্তু আমি দেখা যাচ্ছে বাড়িতে আসলে সবার জন্য সবাই আমার সামনে এসে দাঁড়ায় থাকতেছে সালামি নেওয়ার জন্য। সো এটা অনেক গুড ভাইব যেমন দেয়, আবার একই সাথে আমরা খুব দ্রুত না আমাদের শৈশবটাকে হারিয়ে ফেলা। হ্যাঁ, ওইটা এখন মিস করি, এখন মনে হয় আর কি। ছোটবেলায় কি হয়, আমরা চোর ডাকাত পুলিশ খেলতাম, তারপরে অনেক সময় ছোট ছোট কিছু ধাঁধা আমরা ধরতাম, যেটা অ্যাকচুয়ালি পারতাম না। আর সবচেয়ে তো বেশি ঝগড়া হতো কিন্তু সাপ লুডু খেলার সময়, তাই না? সাপ লুডু খেলার সময় ঝগড়া হতোই। তারপরে তোমার দেখা যেত যে ধরো ছেলে কাজিন যারা, ওরা তো একটু ওভার পাওয়ার করার চেষ্টা করতো। আমাদের অনেক মজার খেলা হতো। ধরো আমরা টাকা, ঈদ সালামি থেকে যে টাকা উঠতো সেই টাকা সব তুলে আমরা ফিল্ম কিনতাম। ওই যে ফিল্ম ক্যামেরার যে ফিল্ম ছিল না আগে, ওই ফিল্ম কিনতাম, কিনে একটা ক্যামেরা কোথা থেকে 36টা ধার করে কয়েক ঘন্টার জন্য ক্যামেরা ধার করে নিয়ে। আচ্ছা চলো আজকে আমরা একটু আনন্দ করি, ওই ছোটবেলাটাকে একটু মনে করার চেষ্টা করি, রিকল যদি করা যায়। তো এখন আমরা একটা খেলা খেলবো। এই খেলাটা একটা চ্যালেঞ্জ। আই নো ইউ আর এক্সপার্ট ইন এভরিওয়্যার, বাট আই থিঙ্ক এটা একটা চ্যালেঞ্জিং খেলা হবে। ওকে, লেটস সি। চলো, তোমার সময় হচ্ছে 40 সেকেন্ডস। এখানে বিভিন্ন রঙের পুঁথি রয়েছে, তো তুমি মাল্টি কালার ইউজ করতে পারবে, বাট 40 সেকেন্ডসের মধ্যে তোমাকে একটা মালা তৈরি করে ফেলতে হবে। আর পাশাপাশি আমি তোমাকে কিছু প্রশ্ন করবো, সেই প্রশ্নের উত্তরও দিতে হবে। তার মানে একই সঙ্গে আমি মালাও গাঁথবো, উত্তরও দিব? ইয়েস। সো ইয়োর টাইম স্টার্ট নাও। ওকে। জীবনে প্রেম করেছো কয়টা? 3টা। সিরিয়াস ছিল কয়টাতে? 3টাতে। চিঠি লিখেছো কয়টা? অনেকগুলা, 17-18টা হবে। জীবনের সবচেয়ে বড় ক্রাশ? রণবীর কাপুর। রণবীর কাপুরের আগে? রণবীর কাপুরের আগে ছিল দেব। আচ্ছা, আর মাত্র 10 সেকেন্ডস বাকি আছে। আমরা পরবর্তী কোয়েশ্চেনে যাই। এখন যদি কেউ প্রেম করতে বলে তাহলে ডিরেক্ট চড় খাবে, ডিরেক্ট। আচ্ছা, তাহলে একটু জানতেই চাই যে কতটা ছেলেকে এই পর্যন্ত চড় মেরেছো? বেশ গুটি কয়েক। শুধু ছেলেদেরকে প্রেমের প্রস্তাব দেওয়ার জন্য চড় মারতে? প্রেমের প্রস্তাব? ওহো, এটা তো মালা হলো না, এটা একটা ব্রেসলেট হলো। আসো তোমাকে পরাই দিই। অ্যাট লিস্ট। ও মাই গড, অনেক টাইট। বাহ, সুন্দর। খুলে গেছে না? নো প্রবলেম। অ্যাকচুয়ালি মানে মৌসুমী অনেক চেষ্টা করেছে, আর যেহেতু আমি ওকে প্রশ্ন করে কনফিউজ করছিলাম। হ্যাঁ, ওকে। তো তাহলে তুমিও করো, আমি একা কেন প্রতিযোগিতায় অংশগ্রহণ করবো? চলো, মানে আই ওয়ান্ট টু সি হাউ ইউ ক্যান ডু ইট। ইয়োর টাইম স্টার্ট নাও। তোমার সাথে আমার প্রথম দেখা হয়েছে কবে জানো? মনে আছে তোমার? ভুলে গেছো? একদম। চ্যানেল আইতে। ইয়েস, অতটুকু মনে আছে। তোমার আমাকে কবে মনে আছে? তুমি আমাকে কবে প্রথম দেখছো? আমি তোমাকে প্রথম দেখেছি যখন তুমি লাক্স চ্যানেল আই সুপারস্টার ছিলে, এবং আই ওয়াজ ইয়োর ফ্যান। রিয়েলি? ইয়েস। তুমি কয়টা প্রেম করছো? সিরিয়াস প্রেম 2টা। চিঠি তুমি লিখছো বেশি নাকি তুমি পাইছো বেশি? প্রথমে পেয়েছি বেশি, তারপর আমি লিখেছি। ও ওয়াও, ছোটবেলায় অনেক। এই ডান। সিরিয়াসলি আমি কিন্তু তোমাকে বেশি দিয়েছিলাম সময়। দেখো, তুমি আমাকে সময়ও বেশি দিয়েছিলে, তুমি আমার চেয়ে তুমি মালাও গেঁথেছো বড় আর কি। চলো এখন আমি তোমার হাতে পরিয়ে দিই, যদিও এটা মালা হয়নি, কিন্তু তোমার হাতের সাইজের কিন্তু ব্রেসলেট হয়েছে। থ্যাংক ইউ। দেখছো, আমি যেটা তোমাকে বানাইলাম ওটা তো খুলে গেল, এটা এখনো খুলে নাই।
ওয়াও খুলে না এখনো। শোনো, আমি কিন্তু এই জন্য বন্ধু হিসেবে খুব ভালো, বুঝতে পেরেছো? এক্স্যাক্টলি। তো আমাদের এই বন্ধুত্ব অটুট থাকবে সব সময়, এটাই হচ্ছে প্রত্যাশা। আমাদের বন্ডিং আসলে আগেই ছিল একদম। মানে তুমি দেখো আমাদের যখনই দেখা হয় তখনই আমাদের আড্ডাটা না এত পজিটিভ ভাইব, মানে নাথিং মোর বাট পজিটিভিটি। রাইট, এন্ড হুইচ ইজ আনফরগেটেবল। হ্যাঁ, ভুলে যাওয়ার মতো না। আর দেখছো তোমার হাতে কি সুন্দর। হ্যাঁ, এটা আমার হাতে অনেক সুন্দর। তোমার শাড়ির সাথে আমি ম্যাচিং করে করেছি। ম্যাচ, হ্যাঁ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো চলো একটু বর্তমান ব্যস্ততা নিয়ে জানি তোমার কাছ থেকে। বেশ কয়েকটা ধারাবাহিকের কাজ চলছে এবং একটা ছোটখাটো গ্যাপের পরে কিন্তু তুমি আবার পুরোদমে শুরু করেছো। সো ওভারঅল ঈদে ব্যস্ততা কেমন ছিল? ঈদে ব্যস্ততা ছিল, এমনিতে তো কাজ একটু কমে গেছে। একটা সিকুয়েলের কাজ ছিল, তারপরে বেশ কিছু সিঙ্গেল নাটক এবং বেশ কিছু 7 পর্বের নাটক এবার ঈদে গিয়েছে। তবে একটা ওয়েব আসার কথা ছিল কিন্তু এটা পিছিয়েছে, ওটা সম্ভবত কোরবানি ঈদে হইচইতে আসতে পারে। ওকে, সো আমাদের একটু ওয়েট করতে হবে, কারণ ওটিটি প্ল্যাটফর্মে যে কোনো কাজ আসলে ওটা নিয়ে অনেক এক্সাইটমেন্ট। হ্যাঁ, একটু কাজ কর। এবং আমি যতটুকু জানি তুমি বেশ চ্যালেঞ্জিং কাজ করতেও পছন্দ করো। আই হোপ ওরকম কোনো ক্যারেক্টারই আমরা দেখতে পাবো। ওইরকমই একটা ক্যারেক্টার। আচ্ছা, এই যে চ্যালেঞ্জের প্রসঙ্গ যেহেতু আসলোই, আমাকে একটু বলো যে 14 বছর যাবত কাজ করছো একইভাবে একই ধারাবাহিকতা মেনটেন করে, নতুনরা যদি আসে তাহলে আসলে মানে নিজেদেরকে টিকিয়ে রাখতে এবং নিজেদের জায়গাটা তৈরি করতে কি ধরনের চ্যালেঞ্জ তারা মোকাবেলা করবে? তো একটু তোমাকে কারেক্ট করে বলি যে একইভাবে না আমিও পারিনি চলতে। মানে আমার অনেক ভুল সিদ্ধান্ত আমি নিয়েছি, যে ভুল সিদ্ধান্তের ইম্প্যাক্ট আমার ডিরেক্ট আমার ক্যারিয়ারে পড়েছে, আমার ক্যারিয়ারে ছন্দপতন হয়েছে আমি বলবো। কিন্তু আমি না কখনো মানে হোপলেস হয়নি এবং আমি মানে যখন আসলে বুঝলাম যে আমি যখন বুঝি যে না আমার এই ডিসিশনটা নেওয়া ভুল হয়েছে, আমি আগে আমার ভুলটা অ্যাকসেপ্ট করে তারপর আমি চেষ্টা করি এই ধরনের ভুল আর না করার। আর সত্যি কথা বলতে কি, নতুনদেরকে আমি একটাই বলতে চাই, প্লিজ বি গ্রেটফুল। মানে এই যে নাম, একটা আলাদা করে নাম তৈরি হওয়া, 20 কোটি মানুষের ভিতরে মানুষ আলাদা করে চেনে, এটা না মানে এটা না ঐশ্বরিক ব্লেসিং ছাড়া এটা সম্ভব না। আমরা গত কয়েক বছর যাবত যেটা দেখছি সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে আমরা যারা সেলিব্রিটি রয়েছি বা যারা নিয়মিত কাজ করছি, স্পেশালি তারকাদের কথাই বলবো, তাদের মানে ফেক অ্যাকাউন্ট ওপেন হচ্ছে, অনেকেই কিন্তু প্রতারণার শিকার হচ্ছে। আবার অনেক জায়গায় কি হচ্ছে, হোয়াটসঅ্যাপে জাস্ট একটা ছবি ব্যবহার করে অনেকের সাথে। হ্যাঁ, আমার সাথে এটা হয়েছে এবং এটা করেছে আমাদের ইন্ডাস্ট্রির একটা ডিরেক্টর এবং এমন একজন ডিরেক্টর যে ডিরেক্টর মানে অনেক বড় বড় শিল্পী নিয়ে ওই ডিরেক্টর কাজ করেছে। এমন একজন ডিরেক্টর। হ্যাঁ, তুমি জানো আমার সাথে সেম ঘটনা ঘটেছে। মানে ইটস সো ডিসগাস্টিং। যখন আমি ওকে বললাম যে হোয়াই ডিড ইউ ডু দ্যাট, তখন বলছে যে আপু অভাবে স্বভাব নষ্ট হয়েছে, অনেকদিন ধরে কাজ নাই, টাকার অভাবে এগুলা করছি। তুমি আমার রেপুটেশন নষ্ট করবা কেন ভাই? সো এম্বারাসিং। জানো এবার সিচুয়েশনটা এরকম ছিল যে উনি আমাকে ফোন করে বলতেছে আপনার তো কক্সবাজার যাওয়ার কথা, আপনার তো আমার স্কেজুয়াল দেওয়া, আপনি তো কক্সবাজার যাবেন, আপনি প্লেনে যান নাই কেন, আপনি এয়ারপোর্টে যান নাই কেন, আপনি কোথায়, আপনি উনি না ফোন করে আমাকে নন স্টপ এরকম প্রশ্ন করতেছে। এবার আমি বললাম ভাই স্টপ ইট, হোয়াট হ্যাপেন্ড? কারণ আপনার ওর সাথে আপনার কি কথা হয়েছে, আপনার ওর সাথে মানে ডিরেক্টরের কথা বলছে, আপনি না স্কেজুয়াল দিয়েছেন? আমি বলছি না, ও তো কোনো স্কেজুয়াল লক করে নাই, ওর সাথে আপনার লাস্ট কখন কথা হয়েছে? আমি ওর সাথে আমার কথা হয়েছে লাস্ট প্রায় 1 মাস 12 দিন আগে। মানে আমি দাঁড়ান, আমি বলতেছি কখন, কারণ আমি ওনার গলা শুনে না আমার মনে হয়েছে সামথিং ইজ রং। তখন আমি বলছি ওর সাথে আমার লাস্ট কথা হয়েছে 1 মাস 12 দিন আগে। আমি একদম দেখে ক্যালকুলেশন করে বললাম। তখন উনি একদমই বলে আপু আই এম সো সরি আপু, আর বললেন না, ও এই করছে ওই করছে, এরকম চ্যাটিং করছে। উনি আমাকে ভুরি স্ক্রিনশট পাঠাইলো হোয়াটসঅ্যাপে, বলে আমি অন্য একটা জায়গা থেকে আপনার নাম্বার নিয়ে হোয়াটসঅ্যাপে এই জন্য কল দিলাম। সেম ছবি একটা নিয়ে প্রোফাইল পিকচারে ছবি দিয়ে তারপরে চ্যাটিং। এটা আসলে অনেকেই করছে এবং আমাদের মিডিয়ার ভিতরকার মানুষ, একজন ডিরেক্টর। এই একটা রিজনে কিন্তু এন্ড অফ দ্য ডে মিডিয়াতে আমরা যারা কাজ করছি আমাদের দিকে মানুষ আঙুল তুলে কথা বলার সুযোগ থাকে। এক্স্যাক্টলি তাই। তো চলো, আমরা অনেক সিরিয়াস মুডে চলে গেছি, এবারে সিরিয়াস মুড থেকে বের হয়ে এসে আবারও আমরা ঈদ অ্যান্ড ইমোশনাল মুডে যেতে চাই। ঈদের এমন কোনো গল্প কি আছে খুব ইমোশনাল, সেটা কষ্টের হতে পারে, খুবই আনন্দের হতে পারে? হ্যাঁ, মানে আমার ঈদের সময় আগে ছোটবেলায় যেটা করতাম সেটা হচ্ছে ঈদের সময় আমরা সবার কাছ থেকে চাঁদা তুলে আমরা রঙিন কাগজ কিনতাম, সুতলি কিনতাম, কিনে আমরা ঈদগাহ সাজাতাম। আমাদের পাড়ার যত মানে আমাদের যে ঈদগাহটা ছিল আমাদের গ্রামে বা আমাদের পাড়ায় যে ঈদগাহটা ছিল, এবং সব আমরা কাজিনসরা মিলে করতাম এটা।
তো আমি তখন পাখি পুষতাম, আমার একটা শালিক পাখি ছিল। তো ওকে বাড়িতে রেখে রাত ভর ধরো আমাদের ওই যে কাগজ, রঙিন কাগজ কেটে আঠা দিয়ে দড়িতে লাগানো, ওটা শুকানো, তারপর ওটা রেখে দেওয়া, ওইটা আবার ঈদের দিন ভোরবেলা সবার আগে উঠে, মানে নামাজ শুরু হওয়ার আগে সবার আগে উঠে যে ওইটা লাগানোতে আবার হেল্প করা, মানে সাজানোতে হেল্প করা, সব ইয়েটে করে বাসায় আসি চাঁদ রাতে। বাসায় এসে দেখি আমার ও পাখিটা নাই খাঁচায়, ও খাঁচায় নাই, আশেপাশে ওর পাখা টাকা পড়ে আছে বা ব্লাড পড়ে আছে। তারপর কিছু দূর যেয়ে দেখি যে ও চিল্লাচিল্লি করা শুরু করছে, আমি কান্নাকাটি করা শুরু করছি। আসলে আমি ছিলাম না দেখে কেউ ওইটাকে ওইভাবে মানে টেক কেয়ার করতে পারেনি, এবং ওটা বিড়ালে পাখিটাকে বেসিক্যালি মেরে ফেলে, মেরে খাঁচার ভিতর থেকে হাত দিয়ে টেনে বের করে একদম। হ্যাঁ, তো আই ওয়াজ ভেরি মাচ স্যাড। আমি অনেক কান্নাকাটি করছি সারা রাত। আমার পরের দিন পুরা ঈদের পুরা আনন্দই আমার মাটি হয়ে গেছে। আমি বাসা থেকে চলেও যেত তাহলেও কিন্তু এতটা খারাপ, উড়ে গেলেও এতটা খারাপ লাগতো না। এবং আমার সবচেয়ে গিলটি ফিল হচ্ছিল যে ওকে আমি এনে পোষার জন্য রাখলাম, কিন্তু মানে রেসপন্সিবল লাগছিল, এবং মানে আমার নিজেকেই দায়ী মনে হচ্ছিল ওর মানে মৃত্যুর জন্য, এবং খুব খারাপ লাগছিল আর কি। হ্যাঁ, তো ঈদের আড্ডা যেহেতু হচ্ছে, আবারও সেই ছোটবেলায় ফিরে যেতে চাই, কারণ আমরা আসলে ঈদ মানেই ছোটবেলাটাকেই কেন যেন বুঝি। একটু বলো যে মানে ঈদের কেনাকাটা ছোটবেলায় কেমন হতো আর এখন কেমন হয়? ছোটবেলায় ধরো ঈদে একটার জায়গায় কোনোভাবে যদি 2টা জামা পেয়ে যেতাম, তখন মনে হতো ও মাই গড, ডাবল ঈদ। মানে হ্যাঁ, আব্বুর কাছ থেকে তো পেতামই প্রতি বছর একটা, দেখা গেল কোনোবার চাচু একটা দিল বা খালামণি একটা দিল বা অন্য কেউ একটা গিফট পেলাম। একের বেশি যখন জামা পেতাম, ওই আনন্দটা সবচেয়ে বেশি ছিল একদম। এবং ওই যে চাঁদ রাত পর্যন্ত জুতো পরে হচ্ছে বিছানায় হাঁটা, ড্রেসটা যেন কেউ না দেখে, জুতো পরে বিছানায় হাঁটা, এক্স্যাক্টলি। এবং ধরো মেহেদি দেওয়া, মেহেদি বাটা সবাই মিলে একসাথে। ওই সময় তো মানে আমরা পাতা মেহেদি বেটে তারপরে হাতে ডিজাইন করার চেষ্টা করতাম, এবং আমি খুব ভালো করতাম এটা, জানো, আমি এটা খুব ভালো করতাম। এবারে একটু ঈদ সালামি নিয়ে শুনি। সালামি তো ছোটবেলায় অনেক পেয়েছো, এখন নিশ্চয়ই অনেক দিতে হয়। হ্যাঁ, তো দিয়েছো কত আর পেয়েছো কত, যেহেতু শ্বশুর বাড়ির সাথে ঈদ? শ্বশুর বাড়ি থেকে ঈদ সালামি আমি পাই, গতবারও পেয়েছি, এবারও মানে পেয়েছি। আর হ্যাঁ, দিতে হয় একটু, ছোট ছোট ভাই বোন কাজিনরা আছে, ছোটদের দিতে হয়, তো ওইটা দেওয়া হয়। ওটা তো অনেক বছর যাবত, আসলে অনেক বছর যাবত, হ্যাঁ 14 বছর যাবত। মানে আমি যখন হয় যে এখন তো তুমি আর্ন করো, সো তুমি আমি আর্ন করা স্টার্ট করা কত বছর যে আমি নিজে সালামি পাই না, একটা নিজে গিফট পাই না। মানে আমার না খুব রাগ লাগে। আগেরবার আমি আম্মুকে বলতেছিলাম যে আমার গিফট কই, সারাক্ষণ খালি আমি কি আনছে, আমারটা কই, আমার জন্য তোমরা কি কিনছো দেখি। পরে কিছু করার নেই, একটা সময় না আমাদের বলতে ইচ্ছে করে যে আমাদেরকে ছোটখাটো একটা কিছু দাও, একটু ঈদ সালামি দাও অল্প করে, কিন্তু দাও প্লিজ। আবারও আমি একটু চাঁদ রাতে ফিরে যেতে চাই, যে আগে তো আমরা চাঁদ রাতে অনেক কিছু খেলতাম, ধাঁধা খেলা হতো, লুডো খেলা হতো, এই যে মেহেদি দেওয়া হতো। এখন বড়বেলায় এসে কি আসলে সেই জিনিসটা হয়? এখন ওই যে মেহেদি দেওয়াটা হয় চাঁদ রাতে, মেহেদি হয়তো দিয়ে দিতে হয় বেশিরভাগ ক্ষেত্রে। দিতে দিতে হাত ব্যথা হয়ে যাওয়ার পর হাতটা পেতে রাখলে কেউ যদি দয়া করে হাতে দিয়ে দেয়, তাহলে হাতে মেহেদি উঠে। হ্যাঁ, চাঁদ রাতে বেশিরভাগ সময় মেহেদি দেওয়া হয়। এবারে একটু বলো, যেহেতু শেষের দিকটাতে আছি, একটা মজার খেলা তোমার সাথে আছে, কিন্তু তার আগে একটু জানতে চাই যে তোমরা কি ধাঁধা খেলতে? ধাঁধা বেশিরভাগ খেলা হতো দাদির আশেপাশে বসে, দাদির আশেপাশে বসে ধাঁধা খেলা হতো। দাদি বেসিক্যালি ধাঁধাগুলা বলতো, আর শ্লোক বলা, এবং আমরা ধাঁধাগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করতাম, দাদি বলতো ধাঁধাগুলো। তো আজকে চলো আমি তোমার দাদির ভূমিকাটা পালন করি। প্লিজ প্লিজ। নিজের মুখে এসে পরকে খাওয়ায়, ভুলেও কভু নিজে নাহি খায়। চামচ। ও মাই গড, কি শার্প আইকিউ। আচ্ছা, প্রথমে আমার মনে হচ্ছিল পাখি, পরে মনে হলো যে নিজে নাহি খায়, মানে সে খেতেই পারে না, তাহলে মেবি চামচ। ওয়াও, ওকে, চলো এর পরেরটা দেখি। এই দেখি এই নাই, ডাক দিয়ে ভয় দেখাই, জিনিসটা কি? মেঘ, বজ্রপাত। আরেকটা নাম, এটারই অন্য আরেকটা নাম কি? একটা মেয়ের নাম, অনেক, তুমি কিন্তু কাছাকাছি আছো, মানে তুমি বলেছো, বাট সেটার আরেকটা সিনোনিমস আছে। আচ্ছা, বাংলা একটা নাটকের নায়িকার খুবই জনপ্রিয় নাম, বলে দাও। বিজলি। বিজলি, আচ্ছা বিজলি, তার মানে বজ্রপাত। ঠিকই আছে, আম রাইট।
বাট তোমার আমি একটা কথা বলতে চাই, মানে আই মাস্ট সে যে তোমার ধাঁধার যে চ্যালেঞ্জ রয়েছে সেটার মোকাবেলাটা তুমি খুব সুন্দর করে করেছো। ওফ, চমৎকার। এবারে যেহেতু একেবারে শেষ দিকে চলে এসেছি, দর্শকদের জন্য ভালোবাসার অনুভূতি কিছু যদি শেয়ার করতে। এই 14 বছরে আমি যেটা সবচেয়ে বেশি যেটা পেয়েছি সেটা হচ্ছে দর্শকের ভালোবাসা। মানে এত অল্প পরিশ্রমে এত ভালোবাসা আমাকে আপনারা দিয়েছেন, আমার যারা দর্শক আছেন, আমার কাজ যারা পছন্দ করেন, এবং সবাই এত বেশি রেসপেক্টফুল এবং এত বেশি মানে গুড টুয়ার্ডস মি। আপনাদের কারণে আমি আজকে মৌসুমী হামিদ এখানে বসে আছি, এবং সৃষ্টিকর্তা আশীর্বাদ এবং আপনাদের ভালোবাসায় আমি এখানে আছি, এবং আমি আপনাদের আরও ভালোবাসা চাই। আপনাদের ভালোবাসা এখন আমার আরও বেশি দরকার। অ্যান্ড সবাইকে অনেক 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 ঈদের আনন্দের শুভেচ্ছা, বিশেষ করে জি টিভির দর্শকদের জন্য, মানে সবার জন্য ঈদের অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক, আপনাদের ঈদ অনেক 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 ভালো কাটুক। থ্যাংক ইউ। তোমাকে অনেক ধন্যবাদ ফর ইনভাইটিং মি হিয়ার। ঈদের আনন্দটা তোমার সাথে সুন্দর করে ভাগাভাগি করতে পারলাম, অনেক অনেক স্মৃতি শেয়ার করলাম আবারও, এবং আমরা যে রাখি বাঁধলাম তো আজকে, একদম বন্ডিংটা আরো স্ট্রং। তোমার সাথে আবারও দেখা হবে খুব খুব সুন, আই হোপ, ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, ঈদের এই 7 দিন ব্যাপী আয়োজনে আমরা চেষ্টা করেছি আপনাদের সাথে অনাবিল আনন্দে কাটিয়ে দিতে। আর একই সাথে আমরা প্রত্যাশা করছি আমরা হিংসা, বিদ্বেষ, মানুষে মানুষে ভেদাভেদ সবকিছু ভুলে আমাদের এই ঈদের আনন্দকে তৈরি করে নিব এক মহোৎসবে, এক মহামিলন পর্যায়ে। আমরা চাই আমরা সবাই মিলে ভালো থাকি, এবং আমরা চাই ঈদের আনন্দ একা না উপভোগ করে সবাইকে নিয়ে কিছু কিছু করে ভাগাভাগি করেও যদি আমরা সেই ঈদটাকে উপভোগ করি, দেখবেন ঈদের আনন্দ না প্রতিদিনই আপনি ফিল করতে পারবেন। তো এই 7 দিন ব্যাপী আমাদের আয়োজনে আমরা চেষ্টা করেছি আপনাদের জন্য ইমামি 7 অয়েলস ইন 1 নন স্টিকি হেয়ার অয়েল প্রেজেন্টস তারা স্টারের আয়োজনে আপনাদের পছন্দের তারকাদেরকে নিয়ে আসতে, এবং তারকারা অলওয়েজ কিন্তু পজিটিভ কথা বলে, এই জন্যই তারা তারকা। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের জায়গা থেকে পজিটিভিটিকে কন্টিনিউ করার চেষ্টা করবেন, আপনিও হয়ে উঠবেন আপনার জায়গাতে একজন অনন্য সুপারস্টার। সবার জন্য অনেক অনেক ভালোবাসা থাকলো, সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক। ঈদে চুলের সাজ দেখতে এসেছি চট্টগ্রামের একটি পার্লারে। ঈদ তো তাই চুল কালার করাচ্ছি। চুলের কালার করতে গিয়ে দেখো চুল ড্যামেজ হয়ে ঝরে পড়ছে। তাহলে চুল পড়া কিভাবে বন্ধ হবে? তোমার দরকার ইমামি 7 অয়েলস ইন 1 নন স্টিকি হেয়ার অয়েল। এর আর্গান, ওয়ালনাট, আমন্ড সহ 7টি তেলের উপাদান চুলের ড্যামেজ সারিয়ে চুলকে করে মজবুত, ঝলমলে